আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ১৪। লিখেছেন ইসরাত জাহান। শাহানা পারভীনের হাত ধরে মায়া নিজের গালের কাছে বুলিয়ে দিতে থাকে। মা তাকে আদর স্নেহ নাই করতে পারুক, মায়া নিজে তো এই ভালোবাসার আদায় করে নিতে পারে। মায়ের হাতের পিঠে চুমো দিয়ে বলে, তুমি আজকে রেসপন্স করেছো মা, আমি খুব 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 খুশি হয়েছি। আজকে আমার অপেক্ষায় একটু ফল পেয়েছি। তুমি রিকভার করতে যাচ্ছ, ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শাহানা পারভীনের কোনো নড়চড় নেই, তিনি চোখ মেলে আছেন শুধু। মায়া তার হাতটি নিজের হাতের মুঠে নিয়ে বলে, জানো মা, আমাদের মৌ মা হতে চলেছে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে আমি আর তুমি মিলে ওর বাবুর জন্য অনেক কিছু করব। তুমি তো সোয়েটার বুনতে পারো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ছোট সোনামণির জন্য সোয়েটার বুনে দিবে। জানো মা, আমি আজকে আমার জীবনের শ্রেষ্ঠ ঘৃণিত ব্যক্তিকে শাস্তি দিয়েছি। মোহন সর্দার আজ শেষ। তার ব্যবসার আবার ফিরে আসতে হলে অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু এই মায়া সেই সুযোগ দিবে না। তোমার স্বামীর বাবা আমার স্বামী, আমাকে তার বউয়ের মর্যাদা দিয়েছে মা। আমাকে তার জন্য তেমন কষ্ট করা লাগেনি। আমার এতগুলো সুখের মাঝেও একটা সমস্যা বাধা সৃষ্টি করেছে মা। বিনা দোষে কাউকে মেরে ফেলতে চাই না আমি, কিন্তু মা, মিস্টার খান আমাকে আমার স্বামীর থেকে কেড়ে নিতে চায়। আমি তো যাব না তার থেকে। যে করেই হোক মিস্টার খানের একটা ফয়সালা আমি করবই। শাহানা পারভীন শুধু শুনছেন মেয়ের কথা। কোনো উপদেশ দেওয়ার মতো ক্ষমতা এখন তার নেই। যদি থাকতো তিনিও বলতে পারতেন যে তার স্বামী তার হয়েই সব কিছু করছে। রাজকে শাহানা পারভীন শাহামির বলে ডাকে। রাজ্যে সে ছোট থেকেই তার জন্য অপেক্ষা করেছিল। এগুলো মায়াকে জানায়নি শাহানা পারভীন, শুধু বলেছিলেন তার মাহমুদ সর্দারের ছেলে শাহামির রাজের সাথে বিয়ে হয়েছে। ঘাড়ে কারো স্পর্শ পেয়ে পিছনে তাকালো মায়া, দেখতে পেল হাসি ও মিহির দাঁড়িয়ে আছে। হাসি মায়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে, মিহির তার কাজে ব্যস্ত থাকে। এসবের ভিতর মায়া তাকে জড়ায় না, খুব বেশি প্রয়োজন হলে ডাকা হয় মিহিরকে। হাসিকে দেখে মায়া বলে, দেখো হাসি, আমার মা খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরবে। আমার কথা শুনে মিটিমিটি হাসতে থাকে। আমি দেখেছি মায়ের সুখ, মা খুব খুশি হয়েছে আমি মন্ত্রী মশাইকে বিয়ে করেছি তাই। আর আজকে আমি মোহন সর্দারকে ডাউন করতে পেরেছি, তাই মাও রিকভার করতে থাকে। তার মানে আমার মা খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে। খুব খুশি হয়ে বলতে থাকে মায়া। মায়ার খুশিতে চোখের কোণায় পানি জমতে থাকে। হাসি সেই পানি মুছে দিয়ে বলে, আমার মায়াবতী মা, খুব তাড়াতাড়ি তুমি আর তোমার মা একসাথে থাকবে। আপা খুব তাড়াতাড়ি তোমাকে তার কোলে নিয়ে আদর করতে থাকবে। সন্তান তার মায়ের ভালোবাসার জন্য এত কিছু করছে, আর মা তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? অবশ্যই আপা সুস্থ হয়ে তোমাকে ভালোবাসবে। আমি মাকে নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরবো হাসি। আমি আর মা মিলে সর্দার বাড়িতে আবার ঢুকবো। আমার মা ওই বাড়িতে যাওয়ার আগে ওই বাড়ির আবর্জনাগুলো সরিয়ে দিব। আমার মা ওখানে শান্তিতে থাকবে। এক সময় যে মাকে অপদস্থ হয়ে অধিকারহীনতা হয়ে আসতে হয়েছে, সেই মা তার নিজ অধিকার নিয়ে যাবে ওই বাড়িতে। এটা আমার ওয়াদা। মায়া কথাগুলো খুব উত্তেজিত হয়ে বলতে থাকে। এতগুলো বছর পর মা একটু সুস্থ হয়েছে, এটা যে মায়ের জন্য কতটা খুশির খবর, এটা একমাত্র মা হারা সন্তান বুঝবে। হাসি মায়ের মুখ হাতে হাত রেখে বলে, তুমি তোমার উদ্দেশ্য সফল করতে সক্ষম হবে, এই বিশ্বাস আমার আছে। মায়া যে একজন বাঘিনী, এই হিংস্র মায়াবতী সব কিছু পারে, তার উদ্দেশ্য সে অটুট। একদম হাসি, কিন্তু আমার পথে যে একজন বাধা হয়ে আছে। মিহির সান্ত্বনা দিয়ে বলে, বাধা অতিক্রম করে পথ চলতে হবে বেবি ডল। পথে বাধা আসবে, কিন্তু উদ্দেশ্য তোমার নিজের সাথে করে নিয়ে সফল করতে হবে। উদ্দেশ্যর কথা ভুলে বাধাকে নিয়ে ভাবলে হবে না। তুমি আমার ব্রেভ বেবি ডল। তোমাকে ভীতু চেহারায় মানায় না। তোমার মন্ত্রী মশাই তোমার সব ইচ্ছা পূরণ করে, সেক্ষেত্রে এটা তো ক্ষুদ্র এক বিষয়। কিন্তু মিহির ভাই, ওর কাছে আমার আর কিছু বলতে পারে না মায়া। রাজ কল করেছে, এতক্ষণে রাজ বাসায় এসেছে। বাসায় এসে রাজ খুঁজতে থাকে মায়াকে, না পেলে কল করে। আজও হয়তো তাই
মায়া কল রিসিভ করতে রাজ বলে ওঠে, সারাদিন কাজের মাঝে বউকে দেখার জন্য মন ছটফট করতে থাকে। কখন বাড়ি আসবো আর বউকে আলিঙ্গন করব সেই অপেক্ষায় থাকি, কিন্তু বউ আমার বাড়িতেই নেই। বলি, আলিঙ্গন কি এখন আমি আমার গুলি ধরে রাখা বউয়ের ছবিকে করব? মায়া ও রাজের বেডরুমে মায়ার একটি বড় ছবি টাঙানো আছে, যেটাতে মায়া গুলি ধরে সাইড লুকে আছে। সেদিকে তাকে কথাগুলো বলতে থাকে রাজ। মিহির এসেছে তাই ওর সাথে একটু কথা বলছিলাম। এটা ওই মিহির না যে তোমার হবু বর ছিল? বর আর হলো কোথায়? বর তো আপনি হয়েছেন। বাসায় আসেন বিবিজান, অন্যের বউ হওয়া ইচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। মায়া হেসে দেয়, ফোন কেটে সবাইকে বিদায় দিয়ে মাস্ক পরে চলে যায়। গাড়ি সর্দার মহলের সামনে আসতেই দারোয়ান দরজা খুলে দেয়। গাড়ি নিয়ে গ্যারেজে যায় মায়া। সেখানে গাড়ি রেখে ভেতরে আসতে নিলে সামনে বাধা হয়ে দাঁড়ায় বীর। মায়া দেখেও না দেখার মতো করে আসতে নিলে বীর বলে ওঠে, এভাবে ইগনোর করো না জানেমান, সইতে পারি না আমি। সইতে শিখে নিন মিস্টার খান। আর এখন আমি আপনার ভাইয়ের বউ, অন্তত সেই খাতির আমার থেকে দূরে থাকুন। কখনোই সম্ভব না। আমার ভালোবাসা আমি আদায় করেই ছাড়ব। নিজের জেদকে কন্ট্রোল করুন। আমি আপনার নই। আমি যার জন্য জন্মেছি তার হয়েও গিয়েছি। এখন আর এই ভাগ্য বদলাবে না। ভাগ্য বদলানোর চেষ্টা তো করে দেখো। ভালোভাবে বলছি, ছেড়ে দাও ওই শাহামের রাজকে। আঁকড়ে ধরো আমার এই হাত, দেখবে সুখের রাজ্যে নিয়ে যাব তোমাকে। এই মায়ার সর্বাঙ্গে এখন একটাই নাম, এটা শাহামের রাজ। এই নাম কেউ মুছতে পারবে না। ভুলেও আমার আর আমার বরের মধ্যে তৃতীয় ব্যক্তি হতে আসবেন না। একবার যখন আপনাকে নিজের হাতে শেষ করেছি, বারবার শেষ করে দেব। ভাগ্য বশত আপনি একবার বেঁচে গেছেন, কিন্তু এবার সেই সুযোগ দিব না। তুমি যতবার আমাকে খুন করতে চাইবে, আমি বেঁচে ফিরলে ঠিক ততবার তোমার জন্যই ফিরে আসব। এটা এই বীরের ওয়াদা। আমার জীবনের একমাত্র নারী আসক্তি হয়ে জায়গা নিয়েছো তুমি। যত যাই হোক, ভুলবো না তোমাকে। বারবার ফিরে এসে ভালোবাসার দাবিদার আমি রাখবই, কিন্তু আপনি সফল হবেন না। একবার যখন আপনি ব্যর্থ, বারবার আপনি ঠিক তেমনইভাবেই ব্যর্থ হবেন। বলেই মায়া চলে যায় বাড়ির ভিতরে। বীর সেদিকে তাকিয়ে আছে। মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে বীর বলে, তোমাকে আমার না করতে পারলে এই জীবনে যে ব্যর্থ হয়ে যাবে। বেঁচে থেকেও মৃত ব্যক্তির মতো জীবন পার করতে হবে। ঘরের ভিতরে আসতেই মায়াকে হ্যাঁচকা টান দিয়ে দেওয়ালে চেপে ধরে রাজ। মায়াকে অতি নিকটে এনে মায়াতে মেতে ওঠে রাজ। তারপর কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব শখ না ওই মিহিরের সাথে কথা বলা? আর ইউ জেলাস? হ্যাঁ হ্যাঁ, জ্বলছি আমি। আমার বউ অন্য ছেলের সাথে কথা বলবে? কামন মন্ত্রীমশাই, আমি তো জাস্ট নর্মালি কথা বলছিলাম। আর মিহির আমার ফ্রেন্ড হয়, বর না হলেও ফ্রেন্ড তো আছেই। ফ্রেন্ড হোক আর পাতানো ভাই, কোনো ছেলের সাথে আমি আমার মায়াবতীকে সহ্য করব না। শাহামের রাজ তার কথাতে পাক্কা। আমাকে যে বাইরে অনেক ছেলেদের সাথে মিটিং করতে হয়, সেখানে তো হ্যান্ডশেক করা লাগে। তখন আপনি কি করবেন? মাথা গরম হয়ে গেছে রাজের। মায়ার হাত ধরে অন্য ছেলে। রাজের চোখ মুখ লাল বর্ণ হয়ে এসেছে। পকেটে থাকা এটাকে আমি খেলনা হিসেবে ব্যবহার করি না মায়াবতী। মায়া ঠোঁট প্রসারিত করে জড়িয়ে ধরে রাজকে। আপাতত মায়া বলতেও পারছে না যে মিহির তার হবু বর না, তার হাসির ছেলে। ছোটবেলা থেকে মিহিরের সাথে সে খেলাধুলা করেছে। মিহিরকে ভাইয়ের নজরেই দেখে মায়া, কারণ এখন রাজ জানে হাসি মায়ার মা। এগুলো মায়া ভাবলেও রাজ তো জানে আসল সত্যিটা। রিসেপশনের ছবি আর ভিডিওগুলো দেখেছিল হিয়া। হলরুমের সোফায় বসে এক এক করে ছবিগুলো দেখতে থাকে আর হাসতে থাকে। সবগুলো দেখতে দেখতে হঠাৎ একটি ছবিতে চোখ আটকে গেল হিয়ার। চোখ ছলছল করতে থাকে। রুদ্রকে একটি মেয়ে জড়িয়ে ধরে আছে। মেয়েটি শর্ট ড্রেস পরেছে। ড্রেস দেখে হিয়ার মনে পড়ল এই মেয়েটিকে সে দেখেছিল পার্টিতে। গাঢ় নীল রঙের শর্ট ড্রেস পরেছিল। আরেক কোম্পানির সিএর মেয়ে। মেয়েটি অনেক স্মার্ট। এর আগেও দেখেছিল হিয়া। যেদিন থেকে হিয়ার মনে রুদ্রের জন্য ঘৃণা ভরে আছে, মনে পড়ে যায় পুরনো কথা। হিয়ার অতীত। একদিন সন্ধ্যায় নীলক্ষেতে থেকে বাসায় ফিরছিল হিয়া। গুলশানে আসার আগে একটি বার সেন্টার দেখা যায়। হিয়া জানালা দিয়ে প্রকৃতি দেখতে থাকে।
হঠাৎ বাড়ির সামনে রুদ্রকে দেখে অবাক হয় হিয়া। রুদ্রর সাথে আরেকটি মেয়ে থাকে। দুজনে একসাথে বাড়ি ঢুকে যায়। হিয়া এটা দেখার পর ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে দেয়। তারপর সেও ঢুকে যায় বাড়ির ভিতরে। বার নিয়ে এক্সপিরিয়েন্স নেই হিয়ার। বাড়ির ভিতরটা আজ ফাঁকা থাকে। বাড়ির ভিতরে একটি সিঁড়ি আছে, যার উপর দিয়ে তাকালে দেখা যায় কিছু ঘর। হিয়া দেখলো একটি ঘরের দিকে ওই মেয়েটি ঢুকছে, যে মেয়েটি রুদ্রের সাথে ছিল। সাথে সাথে হিয়া সেদিকে দৌড় দেয়। হিয়া সিঁড়ি দিয়ে ওঠার সময় একজনের সাথে ধাক্কা খায়, কিন্তু কিছু খেয়াল করে না। মেয়েটির দেখা দেখে ওই ঘরটিতে ঢুকে দেখতে পায় রুদ্র আর ওই মেয়েটি একে অপরকে জড়িয়ে ধরে আছে। রুদ্রের হাত মেয়েটির পিঠে। দেখতে খুবই বিব্রত লাগবে এদেরকে। রুদ্র মেয়েটিকে ছেড়ে দিতেই দেখতে পেল হিয়াকে। হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। অনেক আগে থেকেই রুদ্রের জন্য নিজের মনে জায়গা করে নিয়েছিল হিয়া, কিন্তু আজ প্রণয় পুরুষের এমন দৃশ্য দেখে থমকে যায় হিয়া। হিয়ার চোখের পানি স্পষ্ট দেখতে পায় রুদ্র। হিয়া যে তার প্রতি দুর্বল এটা তো রুদ্র বুঝে যায়। হিয়া কোনো কিছু না বলেই চলে আসে বাসায়। বর্তমান অতীত মনে পড়তে চোখ আবারও ভিজে এলো হিয়ার। আজকে আবারও রুদ্রের সাথে ওই মেয়েটির ছবি দেখে মন ভাঙতে থাকে মেয়েটির। কান্না সুরে বিড়বিড় করতে থাকে, কেন আমাকে এই নষ্ট পুরুষের আসল রূপ দেখতে হয়? কেন আমার সামনেই আসে তার আসল সত্যতা? আর নিতে পারছি না আমি, বলেই কান্না করতে থাকে হিয়া। খুব কষ্ট হচ্ছে তার। ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখতে পারে না কেউ। হিয়া তো নরম মনের মানুষ, সে কিভাবে দেখবে তার মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসার আসল রূপ? খুব কষ্ট হচ্ছে তার। মিলি তার ফোন স্ক্রল করে যাচ্ছে। তারেকের আইডিতে একবার রিকোয়েস্ট দিচ্ছে, আবার আনফ্রেন্ড করছে। বারবার চেষ্টা করেই যাচ্ছে মিলি। তারেক তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না। কতক্ষণ এমন করতে পারে এটাও দেখে ছাড়বে মিলি। মেসেঞ্জার রিকোয়েস্টে মেসেজ দিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো আমার ভবিষ্যৎ বাবুর আব্বু। সেই কখন থেকে রিকু দিচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করছো না কেন? আমাকে এভাবে ঝুলিয়ে রাখলে কিন্তু তোমায় বাবুদের হাত পা ইয়া লম্বা লম্বা হয়ে যাবে। এই দেখো তোমার বাবু মানে আমার বাবু। শোনো ব্ল্যাক ডায়মন্ড, এভাবে তোমার বাবুর মাকে ঝুলিয়ে রেখো না আমার লক্ষ্মী সোনা। প্লিজ অ্যাকসেপ্ট মি। তারেক মেসেজগুলো দেখবে কিভাবে? সে তো এখন অনলাইনে নেই। সকালে তার কাজ আছে, এখন তো সে নাক ডেকে ঘুমাচ্ছে। এদিকে বেচারি মিলি চেষ্টার উপর চেষ্টা করেই যাচ্ছে। একের পর এক গ্লাস বিয়ার নিয়ে চলছে বীর। সামনে বড় করে টাঙ্গানো হাস্যোজ্জ্বল মায়ের ছবির দিকে তাকিয়ে আছে বীর। মায়াকে সরাসরি স্পর্শ না করলেও মায়ের ছবিতে হাত বুলিয়ে নিচ্ছে সে। মায়ার চোখ দুটো আসলেই মায়াবী। সেদিকে তাকিয়ে বীর বলে, এই মায়া শুধু আমার হবে। তুমি যতই এই রাজের সাথে রাত্রি যাপন করো, আমি তোমাকে আমার করে ছাড়বো। তুমি আমার ভালোবাসার নারী, যে নারীকে নিজের করে না পাওয়ার পর্যন্ত শান্তি পাবো না আমি। ওই রাজের থেকে এনে আমি তোমাকে আমার ওই আলিশান বাড়িতে সুখে রাখবো। আমি তোমাকে রাজের থেকেও বেশি সুখে রাখবো। বীর অনুভব করে তার কাঁধে কারো হাত। পিছনে তাকিয়ে দেখে মায়া হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে সে। বীর খুব খুশি হয় মায়াকে দেখে। মায়াকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই বীর থেমে যায়। বলে, না, এখন তোমাকে জড়িয়ে ধরবো না আমি। তোমার শরীরে স্পর্শ করার অধিকার তুমি কাউকে দাও না। সেখানে আগে তোমাকে আমার হালাল করে নিব, তারপর স্পর্শ করব তোমাকে। মায়া বীরের চোখের দিকে তাকিয়ে বলে, তাই? কিন্তু আমি তো আপনাকে সেই অধিকার দিয়ে দিচ্ছি মিস্টার খান। আপনি আমাকে আপনার আপন করে নিতে পারবেন। সত্যি বলছো জানেমান? বিয়ে করবে আমায়? মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দেয়। এটা দেখে বীর বলে, একবার আমি তোমাকে পাই, দেখবে তোমার সেই আগের বীর হয়ে উঠেছি। তোমার সব ইচ্ছেকে আমি পূর্ণ করব জানেমান। তোমার ইচ্ছাকে যে আমি নিজের সম্মান করি, তোমার ইচ্ছা পূরণের হাত ধরেই যে তোমাকে আমার করার বাসনা জেগেছিল মনে। মায়া হাসতে থাকে। বীর সেদিকে তাকিয়ে বলে, এই হাসি দেখার জন্য আমি কত কিছু করলাম, আর এখন সেই হাসি আমি দেখতে পাচ্ছি। ভালোবাসি আমার জানেমানের হাসিকে। মায়া এবার জোরে জোরে হাসতে থাকে। বীর তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ বীর পিছনে থেকে হাসির শব্দ পায়। পিছন তাকিয়ে দেখে এখানে মায়া। অবাক হয়ে তাকিয়ে থাকতে আবার অনুভব করে তার
সামনে পিছনে দুই দিকে মায়া। এভাবে করতে করতে সে তার চারপাশে খালি মায়াকে অনুভব করছে। বীর বুঝতে পারল এগুলো তার ভ্রম, মায়া আসেনি তার কাছে। প্রতিনিয়ত নেশার ফলে সে তার নিকটে মায়াকে অনুভব করে, যেটা এখনো করে যাচ্ছে। মায়ার জন্য বীর উন্মাদ হয়ে উঠেছে। বীরের চোখ লাল হয়ে আসে, চোখ ভিজে এসেছে বীরের। সে সহ্য করতে পারছে না মায়াকে অন্য পুরুষের সাথে। সে যতই তার ভাই হোক, বীরের সাথেই পড়াশোনা করেছে রাজ। বীর মাফিয়া হতে চেয়েছিল, যেটা সে হতেও পেরেছে। তাই রাজের আগেই বাংলাদেশে চলে আসে, আর তখনই দেখা হয় মায়ার সাথে। 18 বছর বয়সের এক কন্যাকে দেখে প্রেমে পড়ে যায় বীর। বীর জানতো না মায়া সর্দার বাড়ির মেয়ে, সর্দার বাড়ির বউ। আস্তে আস্তে মায়ার সাথে মিশে জানতে পারে বীর নিজেও রাজের মতো। লোকের বিপদে আপদে অনেক সহায়তা করে সে। কোনো অসৎ ব্যক্তিকে সহ্য করতে পারে না বীর, কিন্তু মায়ের প্রেমে পড়ে আজ বীরও অসৎ উপায় দেখেছে। ভাঙতে যায় রাজ ও মায়ের সংসার। সর্দার বাড়িতে সবাই একসাথে বসে আছে। সোনালি মুখে কাপড় দিয়ে কান্না করছে। মালিনী সামাল দিচ্ছে তাকে। মিলি, শিয়া ও হিয়া ঘরে চলে গেছে। মাহমুদ সর্দার বলেছে তাদের ভিতরে যেতে। রাজ ও রুদ্র একসাথে বসে আছে সোফায়। তাদের সামনে সোফায় মাথা নত করে বসে আছে মোহন সর্দার। উপর থেকে মায়া তার ঘরের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। আসলে এটা কিভাবে হলো মায়া বুঝতে পারছে না। এটা তো মায়ের প্ল্যান ছিল না। মাহমুদ সর্দার কি বলবেন কিছু বুঝতে পারছেন না। তাদের সামনে টি টেবিল আছে, কিছু ছবি ও ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মোহন সর্দার ও তার ভিন্ন ভিন্ন গার্লফ্রেন্ড একসাথে কাটানো কিছু নষ্ট মুহূর্ত। রাজ ছবিগুলো হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এতক্ষণ চুপ থাকলেও রাজের এই খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দেখে মায়া নিচে এসে ছবিগুলো কেড়ে নেয়। রাজ হা হয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়াকে বলে, কি হলো, ছবিগুলো নিলে কেন? মায়া রাগের দৃষ্টি দিয়ে বলে, মেয়েদের খোলামেলা ছবি এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কি আছে? চোখ গেলে দেব তোমার। আরে আমি তো দেখছিলাম ছবিগুলো আসল নাকি নকল। এই বুড়োর কপালে আদৌ এত হট মেয়ে জুটবে বলে তো আমার বিশ্বাস হচ্ছে না। রুদ্র লাফ দিয়ে উঠে রাজের দিকে ফিরে বলে, অ্যাকচুয়ালি আমিও সেম কথাটাই ভাবছিলাম। এরা যে হট আমরা এই জেনারেশনে এসে পেলাম না, আমাদের বাবারা পেয়ে গেল। যুগটা সুগার ডেডিতে ভরে গেছে। সবই টাকার খেলা ভাই। রুদ্র বলে ওঠে, ঠিক বলেছ তুমি। টাকার খেলা এখানে। ড্যাড আমাকে কিছু টাকা দাও তো। মোহন সর্দার রেগে গেলেন ছেলের ওপর। চিৎকার করে বলেন, শ্যাট আপ, বাবাকে নিয়ে এসব বলতে লজ্জা করে না? লে হালুয়া, তুমি করবে লীলা খেলা, আমি বললেই দোষ? মায়া টিভি অন করে। সেখানে ভিন্ন ভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে মোহন সর্দার ও তার অল্প বয়সী গার্লফ্রেন্ডের ছবি। কিছুটা ঝাপসা করে দেওয়া হয়েছে। সোনালি সেগুলো দেখে জোরে জোরে কান্না করতে থাকে। মায়া কানে হাত দিয়ে বলে, ওহ শ্যাট আপ কাকি শাশুমা, আপনার বর প্রেম করে ধরা পড়েছে, এখনও মায়া যায়নি। এভাবে মরা কান্না করার কিছু নেই। মাহমুদ সর্দার এবার গলা খাকারি দিয়ে বলেন, বুঝতে পারছি না কি করব, এই সমস্যার সমাধান কি? রাজ সোফায় হেলান দিয়ে বলে, কি আর করার, কাকাইয়ের সাথে ওদের বিয়ে দিয়ে দাও। পাগল হয়ে গেছো তুমি? বলে ওঠে মোহন সর্দার। তোমারই তো লাভ কাকাই, কমসে কম 5-6টা এক্সট্রা সুন্দরী বউ পেয়ে যাবে। বাড়িতে বসে যত খুশি হট কাকিগুলো নিয়ে ফুর্তি করতে পারবে। রাজ্যে তাকে অপমান করছে এটা বুঝতে সময় লাগেনি মোহন সর্দারের। পাপ ছাড়ে না বাপকে। সেখানে মোহন সর্দারের পাপ কিভাবে ছেড়ে দেয়? মোহন সর্দারের আজ মাথা নিচু হয়ে গেল। এইসব তার কর্মের ফল। আর কি কিছু বাকি আছে তার? ভাবতে থাকে মোহন সর্দার। এখন তার মনে হচ্ছে এগুলো না করলেও পারত। মায়ার মুখে ডেবিল হাসি। সে না চাইতেও মোহন সর্দার আজ ভাইরাল। আজকে মিডিয়াতে তাকে নিয়ে গালমন্দ চলছে। শুধু মিডিয়া না, তাদের বাড়ির বাইরেও আজ লোকজনের ভিড়। দারোয়ান সামাল দিতে পারছে না। বাইরে থেকে চেঁচামেচি ঘরে অবধি এসেছে। রাজ এবার বাইরে যেতে নিলে মাহমুদ সর্দার বলেন, কোথায় যাচ্ছ তুমি? ওহ কামন বাবা, ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখার মতো কাজ তোমার ভাই করেছে, আমি না যে ঘরে বসে থাকবো। মন্ত্রী হয়ে দায়িত্ব পালন করতে হবে। একজনের জন্য আমরা সবাই তো আর মুখ লুকিয়ে থাকতে পারি না। আমার পুরো পরিবার বদনাম হবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। বলেই চলে গেল রাজ। মায়াও তার পিছনে গেল।
রাজ বাধা দিল না। মায়ার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে রাজ বলে, এগুলো এভাবে ভাইরাল করে পুরো সর্দার বংশের অপমান না করলেও পারতে মায়াবতী। মায়া অবাক হয়ে বলে, হোয়াট রাবিশ, আমি কেন এভাবে ভাইরাল করব? আমি এসবের কিছুই জানি না। রাজ একটু অবাক হলো, তাহলে কে করলো মোহন সর্দারকে ভাইরাল? এমন কে আছে যে চায় মোহন সর্দার ডাউন হোক? অন্ধকার রুমে বসে একজন এই নিউজ দেখছে, তার মুখে ফুটে উঠেছে বিজয়ের হাসি। হাসতে হাসতে সে বলে, এটা তো জাস্ট শুরু। আস্তে আস্তে মোহন সর্দার ও সোনালি তাদের কর্মফল ভুগতে থাকবে। দেখি কে কত কিছু করে আটকায়। বলেই সোনালি ও মোহন সর্দারের ছবির উপর ছুরি ছুঁড়ে মারে। ছুরিগুলো সোজা মোহন সর্দার ও সোনালির ছবির উপরে এসে লেগে যায়। অতঃপর যুবকটি আবারও অট্টহাসিতে মেতে ওঠে। বাইরে এসে মিডিয়ার সম্মুখীন হলো রাজ ও মায়া। মায়া রাজকে দেখে মাত্রই সাংবাদিক মাইক নিয়ে রেডি হয়। প্রশ্ন করে, আপনার পরিবারের বয়স্ক একজনের এভাবে অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, এগুলো সম্পর্কে আপনাদের বক্তব্য কী? রাজ কিছুক্ষণ চুপ থাকে। সাংবাদিক আরও প্রশ্ন করে। সবাই প্রশ্ন করার মাঝে হঠাৎ রাজ পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে থাকে। মায়া তাকিয়ে আছে রাজের দিকে, স্পষ্ট দেখতে পাচ্ছে রাজের চোখে পানি নেই। রাজ অভিনয় করছে। সানগ্লাস নিয়ে চোখে দিয়ে বলে, আসলে পুরুষ মানুষ কাঁদতে নেই, তাই সানগ্লাস দিয়ে কান্না ঢেকে রাখলাম। তো কি প্রশ্ন করেছিলেন, আমার কাকা পরকীয়া করে? সাংবাদিক বলে, এক্স্যাক্টলি স্যার, নিউজে তো এমন দৃশ্য দেখা যাচ্ছে। নিউজে কি আমার কাকাকে দেখা যাচ্ছে? জি না স্যার, ওখানে মুখ ঝাপসা রাখা। ঝাপসা মুখ দেখে বুঝে নিলেন ওটা আমার কাকা? বাবাও তো হতে পারতো। লাইভ ভিডিও চলছিল। রাজ্যে তার বাবাকে নিয়ে এমন বলবে এটা কল্পনার বাইরে ছিল। বিষম উঠে গেল মাহমুদ সর্দারের। বিড়বিড় করে বলে, ছেলে তার কাকাতে বাঁচাতে গিয়ে ভোলাভালা বাবাকে ফাঁসালো। সাংবাদিক কিছু বুঝতে পারে না, তাই তারা বলে, কিছু বুঝলাম না স্যার। আজকাল এডিটের দিক থেকে মানুষ অনেক বেশি উন্নত, বিশেষ করে এআই অ্যাপস দিয়ে এসব খুব কমন। কার না কার বডির সাথে আমার নিরীহ কাকার মুখ মিলিয়ে দিয়েছে, এটা আপনারা বিশ্বাস করলেন? ওসব সুন্দরী মেয়ে আমার কাকার ভাগ্যে থাকার মতো বয়স কি এখন কাকার আছে? কিন্তু স্যার, আপনাদের সাথে এমন কে করবে? লোকের আবার শত্রুর অভাব থাকে, বিশেষ করে আমাদের। আমার কাকার কোম্পানিতে আগুন লেগেছে, আপনারা তো দেখেছেন। ধরে নেন সেই শত্রু। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মায়ার দিকে তাকিয়ে রাজ মিটমিট হাসতে থাকে। রাজ যে জানে মায়া আগুন লাগিয়েছে কোম্পানিতে, কিন্তু ছবিগুলো মায়া ভাইরাল করেনি, এটা মায়ার চোখ মুখ দেখে বুঝেছে রাজ। কিন্তু এখন রাজ দুয়ে দুয়ে চার করে তার পরিবারকে বাঁচাবে, না হলে রাজের বাবা মা বোনেরা ফেঁসে যাবে। একজনের জন্য সবার কেরিয়ার নষ্ট করা বোকামি ছাড়া কিছুই না। এই হিডেন শত্রুকে এটা বের করতে হবে। সাংবাদিক রাজের উক্তিগুলো বিশ্বাস করলো, কারণ ছবিতে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। আর এই যুগে এআই দ্বারা সব কিছু সম্ভব। আবার অনেক বিশ্বাস না করলেও চুপ থাকলো। এই স্বামীর রাজ পাওয়ারফুল লোক, এদের কথার জালে ফাঁসানো সম্ভব না, তাই চুপচাপ চলে গেল। মেইন অফিসে ফোন করে রাজ সবাইকে এই নিউজ বন্ধ করতে বলে দেয়। সবাই রাজের কথাতে আর এটা নিয়ে মাতামাতি করে না। সব কিছু এখন নর্মাল। রাজ চলে গেছে তার কাজে। মায়া কল দিল তার পার্সোনাল সেক্রেটারিকে, যার দ্বারা মোহন সর্দারের পিছনে স্পাই লাগিয়েছিল। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই মায়া বলে, কে করেছে এই কাজ? ম্যাম, আমি জানি না, কিন্তু আমার মনে হয় আরেক যে স্পাই লেগে আছে মোহন সর্দারের পিছনে, সে করেছে এই কাজ। কে সে? তার ফুল ডিটেলস বের করো। ওকে ম্যাম। কল কাটতে মায়ের মুখে হাসির ঝলক দেখা দেয়। যে করুক এই কাজ, করেছে তো মায়ের উপকার, কিন্তু এখনও তার আরও কিছু কাজ বাকি আছে, যেগুলো সে এখন আদায় করে নেবে। আর ইউ হ্যাপি জানেমান? বীরের কণ্ঠে পেয়ে ঘুরে তাকায় মায়া। বীর দাঁড়িয়ে আছে দরজার সাথে হেলান দিয়ে। মায়া সেদিকে তাকিয়ে বলে, ম্যানারেলস হয়ে গেছেন আপনি? কারো পারমিশন ছাড়া তার রুমে আসতে নেই এটা জানেন না? আমি তার রুমে যাইও না, তবে হ্যাঁ, যেখানে আমার সুখ লুকিয়ে আছে আমি সেখানে আসতে পারমিশন নেব না, সোজা ছিনিয়ে নিয়ে আসব। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার জীবন থেকে সরে যান। তোমার জীবনের এক অংশ আমি আমার মনে তোমার জন্য স্থান করে রেখেছি। কি করে সরে যেতে বলো তুমি?
কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে এসে কখনো সুখ খুঁজে পাওয়া যায় না। তৃতীয় ব্যক্তি হয়ে আমি থাকতেও চাই না, সোজা তোমাকে আমার করে রাখতে চাই। কখনো সম্ভব না। আমি সম্ভব করে ছাড়বো, এটা এই বীরের ভালোবাসার জোর। আমার মন্ত্রীমশাই থাকতে এটা সম্ভব না। আমি আর মন্ত্রীমশাই কেউ এই সম্পর্কে তৃতীয় ব্যক্তির স্থান গড়ার সুযোগ দিব না। তোমার মন্ত্রীমশাই কি জানে তুমি ছলনাময়ী? তোমার মন্ত্রীমশাই কি জানে তুমি অভিনয় করছো? তোমার মন্ত্রীমশাই কি জানে তুমি তার কাছের মানুষকে দমন করতে এসেছো? তোমার মন্ত্রীমশাই জানে তুমি একজন নিরীহ ব্যক্তিকে খুন করেছো? তোমার মন্ত্রীমশাই কি এটা জানে তুমি যে সে নিরপরাধ ব্যক্তিকে নিজের স্বার্থে শেষ করে দিয়েছো? আচ্ছা, প্রথমগুলো বাদ দিলাম, কিন্তু শেষের দুইটা জিনিস জানলে থাকবে তো তোমার মন্ত্রীমশাই তোমার হয়ে? আমার কাছে যে এগুলোর জলজন্ত প্রমাণ আছে জানেমান, সারা দুনিয়া জানে তুমি শুধু একটাই উদ্দেশ্য সফল করতে চাইছো, কিন্তু সারা দুনিয়া এটা জানে না যে তুমি এমন একজন মানুষ যে নিজের স্বার্থে। আর কিছু বলতে পারল না বীর। মায়া ফুলদানি ছুঁড়ে মারে, বীরের গায়ে লাগেনি। বীর ওটা ক্যাচ করে ধরে নেয়। তারপর বলে, তোমার মন্ত্রীমশাইয়ের জীবনে তুমি হিরোইন হয়ে এন্ট্রি নিলেও তুমি যে আসলে একজন ভিলেন এটা কেউ জানে না। মায়া পিছিয়ে যায়, মনে পড়ে যায় তার পুরনো কথা। সব কিছু মুছে ফেললো, এই বীরের জন্য তার সম্ভব হচ্ছে না, অথচ এই বীর তার সমস্ত কর্মের সহায়ক ছিল। মায়ের দিকে তাকিয়ে বীর বলে, আমি তোমার এই ভিলেন রূপকে গ্রহণ করতে রাজি। শুধু ফিরে আসো আমার জীবনে। তোমার সব কিছু লুকায়িত রেখে তোমাকে তোমার আপন করে সুখ দিব। এই হৃদয়ে যে শুধু তোমার বসবাস জানে মান। মায়া কোনো কথা বলে না, চুপ করে আছে সে। এখন কিছু বলতেও চায় না সে। বীর তার দুর্বল জায়গায় সম্পর্কে অবগত। মায়া যেমন রাজকে পেতে হিংস্র রূপ ধারণ করতে পারে, বীর তেমন মায়াকে পেতে হিংস্র রূপ ধারণ করে। বীর মায়ের দিকে তাকিয়ে থাকে নীরব দৃষ্টিতে। মায়াকে হাসি খুশি দেখতে সে নিজেও চায়। তার জন্যই তো সে এত কিছু করলো, কিন্তু বিনিময়ে তো সে মায়াকে পেতে চায়। বীর অসহায় দৃষ্টি দিয়ে বলে, তোমাকে পেতে আমি আমার পরিবারকেও অসহায় করে দিতে রাজি হয়েছি, কিন্তু তুমি আমাকে বারবার তিরস্কার করে দিচ্ছ। কার জন্য এত কিছু করেছি? দিন শেষে সে যখন জানতে পারবে তার আপন ছোট ভাইকে তুমি খুন করেছো, তখন সে মেনে নিবে তো তোমায়? মায়া দুর্বল হয়ে উঠল। মাথার ভিতর চিনচিন করছে তার। মেডিসিন নিতে হবে। বীর এক পা দু পা এগিয়ে এসে মায়াকে ক্রস করে যায় মেডিসিন বক্সের দিকে। তারপর মায়ের মেডিসিন বের করে মায়ের দিকে এক গ্লাস পানিও মেডিসিন এগিয়ে দেয়। মায়া মেডিসিন খেয়ে নেয়। এখন একটু সুস্থ লাগছে তার। বীর মায়ের সামনে এসে দাঁড়ায়, বুকের উপর থেকে শার্টের দুটো বোতাম খুলে দেখিয়ে দিল মায়ের দেওয়া জখম। গুলি করাতে বীরের বুকে গোল ছিদ্র এখনো বোঝা যাচ্ছে। সেখানে আঙ্গুল দিয়ে বীর বলে, এই জখম আমি কেন সরাইনি জানো? কারণ এটা তোমার দেওয়া উপহার। যদিও ঘৃণা মিশ্রিত উপহার দিয়েছো তুমি আমাকে, কিন্তু আমি এটাকে ভালোবেসে গ্রহণ করেছি। মায়া কিছু বলে না। সে জানে বীর তার জন্য উন্মাত্ত, কিন্তু মায়া রাজের জন্য উন্মাত্ত। এটা সত্যি। রাজকে নিজের মন না দিলে আজ মায়া এই বীরের প্রেমেই মত্ত থাকতো। বীর তার জন্য নিঃস্বার্থ হয়ে যেটা করেছে এটা কোনো ব্যক্তি করতে পারতো না। বীর না থাকলে মায়া হয়তো আজ এতটা উন্নতি করতে পারতো না। শাহানা পারভিনও বেঁচে থাকতো না। বীর মায়ের দিকে দুর্বল চাহনি দিয়ে বলে, যত পারো আমাকে জখম দিয়ে জর্জরিত করে দাও, কিন্তু তুমি আমার হয়ে যাও।